মেরি সেলেস্টে জাহাজের ঘটনাটা তোমার মনে আছে ওয়াটসন? হ্যাঁ, একটা জাহাজ জলে ভাসছিল, দেখা গেছিল তাতে সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু লোকজন নেই। আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। আজ আপনারা শুনবেন মাল্টিভার্স অফ শার্লক সিরিজের আরও একটি গল্প। এই সিরিজে আমরা শোনাব শার্লক হোমসের সেই সব গল্প যা আপনারা হয়তো কখনো শোনেননি বা পড়েননি। আমাদের আজকের পর্বটি আমরা নিয়েছি মায়াকানন প্রকাশনী থেকে প্রকাশিত 10 শার্লক এই বইটি থেকে। গল্পটি লিখেছেন প্রথিতযশা লেখক এবং অনুবাদক রিজু গাঙ্গুলি। শুরু হচ্ছে আজকের গল্প, দ্য মিস্ট্রি অফ দ্য মেরি সেলেস্টে। এই গল্প কোথাও ছাপা হবে না আমি জানি, তবুও এই কথাগুলো লিখছি, বলছি। আসলে এই কদিনে যা দেখেছি, যা জেনেছি, সেই সমস্ত কিছুর একটা রেকর্ড থাকা দরকার। হয়তো ভবিষ্যতে কারো কাজে লাগবে। আর তাই আজ আপনাদের এই গল্প বলছি, অন্তত বলার চেষ্টা করছি। একের পর এক সাংঘাতিক কঠিন তদন্তের পর হোমসের শরীর ভেঙে পড়েছিল। শুধুমাত্র বন্ধু হিসেবে নয়, বরং ডাক্তার হিসেবেই আমি একরকম জোর করে ওকে নিয়ে ছুটি কাটাতে এসেছিলাম স্কটল্যান্ডের একটা নাম না জানা ছোট্ট বন্দরে। পাহাড়, কাশ্মীর, গভীর লেক, এই সমস্ত দেখে হোমসের শরীর সারছিল এবং ওর টিপ্পনি মাফিক আমার ওজন বাড়ছিল। এক রাতে এক ভদ্রলোক হঠাৎ হাজির হলেন সরাইখানায় আমাদের ঘরে। ভদ্রলোক নিজের পরিচয় দিলেন নিউম্যান বলে। চলন বলনই বলে দিচ্ছিল মানুষটি রয়্যাল নেভির সঙ্গে যুক্ত। হোমসের হাতে নিউম্যান সসম্ভ্রমে যে খামটি তুলে দিলেন, তার উপরের মনোগ্রামটা দেখে আমার চোখ কপালে ওঠে। কিন্তু হোমসের মুখ চোখ দেখে বুঝতে পারছিলাম যে কোনো কারণেই হোক না কেন ও খুব একটা অবাক হয়নি। পুরো খামের ভেতরের কাগজগুলো পড়তে সময় নিল হোমস। ফায়ারপ্লেসে আগুনের অদ্ভুত শব্দ শুনতে শুনতে আমি জানলা দিয়ে বাইরেটা দেখছিলাম। জ্যোৎস্না আর কুয়াশা বন্দরের জাহাজগুলোকে আদরে চাদরে মুড়ে দিয়েছে, যেন মনে হচ্ছে ওদের বুকে চাপলেই আমরা ভেসে যেতে পারবো এক রহস্যময় দুনিয়ায়। ক্যারিক বেসে মোতায়েন হওয়া সার্জেন্ট অ্যামব্রোসের নিজস্ব টিমকে আমার চাই। হোমসের ধারালো, চাপা অথচ স্পষ্ট গলা শুনে আমার চমক ভাঙল। এই ধরনের কাজে আমি আর কারো উপর ঠিক ভরসা করতে পারি না। নিউম্যান নীরবে সায় দিলেন। হোমস বলল, আর যা যা লাগবে একটা লিস্ট করে দিচ্ছি, এগুলো এসে পৌঁছলে আমাকে জানাবেন। হোমসের দেওয়া কাগজটা নিয়ে নিউম্যান চলে গেলেন। এরপর আমার দিকে তাকিয়ে হোমস জিজ্ঞেস করল, মেরি সেলেস্টে জাহাজের ঘটনাটা তোমার মনে আছে ওয়াটসন? হ্যাঁ, একটা জাহাজ জলে ভাসছিল, দেখা গেছিল তাতে সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু লোকজন নেই। আমি স্মৃতি হাতড়ে শুধু এইটুকুই মনে করতে পারলাম। দীর্ঘশ্বাস ফেলল হোমস। হ্যাঁ। তারপর আগুনের কম্পমান শিখার দিকে তাকিয়ে খানিকটা গল্প বলার ভঙ্গিতেই বলে চলল,
5ই ডিসেম্বর 1872 ডেই গ্রেসিয়া নামের একটা ব্রিটিশ জাহাজ নিউ ইয়র্ক থেকে রওনা হয়ে জিব্রাল্টার যাচ্ছিল। আটলান্টিক মহাসমুদ্রের বুকে পর্তুগিজ শাসনাধীন দ্বীপপুঞ্জ অ্যাজোরেস থেকে সেটা তখন প্রায় 400 কিলোমিটার পূর্বে রয়েছে। হঠাৎ জাহাজের লোকজন দূরে একটা জাহাজকে সমুদ্রে ভাসতে দেখে। কাছে গিয়ে দেখা যায় জাহাজটা হলো মেরি সেলেস্টে। ডেই গ্রেসিয়ার ক্যাপ্টেন ডেভিড মোহাউস জাহাজটা দেখে রীতিমতো অবাক হলেন, কারণ মেরি সেলেস্টে ডেই গ্রেসিয়ার তুলনায় 8 দিন আগেই নিউ ইয়র্ক থেকে রওনা হয়েছিল, অর্থাৎ ততদিনে তার ইটালির জেনোয়ায় পৌঁছে যাওয়া উচিত ছিল। যাই হোক, জাহাজের অবস্থা খতিয়ে দেখার জন্য কয়েকজন নাবিককে পাঠানো হলো। তারা দফায় দফায় দেখে যা জানায় তাতে ব্যাপারটা স্পষ্ট হওয়ার বদলে আরও গুলিয়ে উঠল, কারণ জাহাজের কার্গো তখনও অটুট, জিনিসপত্র প্রায় সবই পরিচ্ছন্নভাবে গোছানো, প্রায় 6 মাসের মতো খাদ্য ও পানীয়ও মজুদ ছিল, এবং হোল্ডে যেটুকু জল ছিল সেটা কোনো মতেই বিপজ্জনক নয়। কিন্তু গোটা জাহাজে একটিও প্রাণী ছিল না। 7ই নভেম্বর 1872 মেরি সেলেস্টে তার সফর শুরু করেছিল। ক্যাপ্টেন বেঞ্জামিন স্পনার ব্রিগস, তাঁর স্ত্রী সারা, তাঁদের 2 বছর বয়সী মেয়ে সোফিয়া আর 7 জন নাবিককে নিয়ে জাহাজটা প্রচুর ঝড়ঝাপটা সামলে 25শে নভেম্বর অ্যাজোরেস পৌঁছেছিল। সেদিন ভোর 5টার পর লগে আর কোনো এন্ট্রি হয়নি। ক্যাপ্টেন, তার পরিবার বা নাবিকদেরই বা কি হলো তাও জানা যায়নি। ডেই গ্রেসিয়া অনেক কষ্টে জাহাজটাকে জিব্রাল্টার অবধি টো করে, মানে টেনে নিয়ে যায়। ক্যাপ্টেন এবং বাকি সবার আশা ছিল জাহাজটা উদ্ধার করে দেওয়ার বিনিময়ে তারা স্যালভেজ ফিজ হিসেবে একটা মোটা টাকা পাবেন। কিন্তু আদালত প্রথমেই ধরে নেয় যে ওই জাহাজের ক্যাপ্টেন ও নাবিকদের গায়েব হয়ে যাওয়ার ঘটনাটা দুর্ঘটনা ছিল না, তাতে নিশ্চয়ই কারো হাত ছিল। এখন এইসব হাঙ্গামার ফলে ডেই গ্রেসিয়ার লোকেরাও সন্দেহ ও কুৎসার শিকার হয়। স্যালভেজ কস্ট হিসেবে তারা যা পায় তা ছিল অতি নগণ্য। এরপর জাহাজটা নানা হাতে ঘুরে, কিন্তু লোকের ধারণা হয় ওটা অভিশপ্ত। শেষ অবধি 1885-তে জাহাজটার শেষ মালিক ইন্স্যুরেন্স ফ্রড করার চেষ্টায় জাহাজটাকে এমন চোট খাওয়ায় যাতে সেটা আর ব্যবহার করার মতো কোনো অবস্থাতেই না থাকে। তাও লোকটা ইনভেস্টিগেশন চলাকালীন ধরা পড়েছিল। কিন্তু প্রায় 1 যুগ আগে নষ্ট হয়ে যাওয়া একটা জাহাজের ইতিহাস যেমনই হোক না কেন, তাই নিয়ে হোমস মাথা ঘামাবে না ভেবে প্রশ্নটা আমি করেই ফেললাম। কিন্তু জাহাজটা পরিত্যক্ত হয়নি। তার মানে? আমি ভীষণ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, শার্লক, তুমি বলছো মেরি সেলেস্টে এখনো রয়েছে, অর্থাৎ পৃথিবীর বুকে টিকে আছে? আমি না, ওয়াটসন। চিঠিটা নেড়ে চেড়ে দেখতে দেখতে হোমস বলল, এই কাগজগুলো বলছে। তারা এও বলছে যে রাজপরিবারের এক সদস্য নেভিতে কাজ করার সময় নিজে এই জাহাজটিকে স্টাডি করেছিলেন। HMS আলেকজান্দ্রাতে ডিউটি করার সময় তিনি এমন একটি ঘটনার সাক্ষী ছিলেন যা গোপন রাখা হয়েছিল। আর তারপরেই ইন্স্যুরেন্স ফ্রডের নামে একটা অন্য জাহাজকে চোট খাওয়ানো হয় এবং মেরি সেলেস্টেকে অ্যামাজন নামের প্লেট লাগিয়ে নিয়ে আসা হয় এই জনবিরল বন্দরে। এইখানে মানে মানে মেলেই গে? আমি চমকে উঠলাম। হ্যাঁ ওয়াটসন। ঠোঁটের কোণখানি কুঁচকে হোমস উত্তর দিল, রাজপরিবারের সেই সদস্যটি ছিলেন স্বয়ং প্রিন্স জর্জ। সিংহাসনের উত্তরাধিকারী জানিয়েছেন 80-র দশকের মাঝামাঝি যখন আলেকজান্দ্রা জামাইকার থেকে কিছুটা দূরে, তখন নজরদার চেঁচিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে। তারপর দেখা যায় হালকা কুয়াশার মধ্যে ভেসে আছে একটা জাহাজ। নজরদার বলে সে নাকি কুয়াশার মধ্যেও ওই জাহাজে খুব ক্ষীণ একটা লালচে আভা দেখেছিল। বুঝতেই পারছো, জাহাজটা ছিল মেরি সেলেস্টে। আমি সত্যি অবাক হই। কিন্তু শার্লক, তেমন কিছু তো কাগজে... হ্যাঁ, সে ব্যাখ্যাটা রয়েছে এই চিঠিতে। আলেকজান্দ্রা থেকে যে সার্চ পার্টি পাঠানো হয় তাতে 4 জন লোক ছিল, ঠান্ডা মাথার, সক্ষম এবং সশস্ত্র 4 জন নাবিক। তারা জাহাজে পৌঁছানোর পর ঘণ্টাখানেক কেটে যায়, তারপরেও কেউ ফিরে আসছে না দেখে বাধ্য হয়ে আরও একটি দল ওই জাহাজে পৌঁছায়। সেই দলের নেতৃত্বে ছিলেন এক মিডশিপম্যান। তিনি আর কেউ নন, প্রিন্স জর্জ নিজেই।
জাহাজটায় পা দেওয়ার আগে প্রিন্স জাহাজের হোল্ডের কাছাকাছি জায়গাটায় একটা সবজেটে আভা দেখেছিলেন, কিন্তু অন্য কেউ সেটা দেখেনি বলে সেটা তাঁর রিপোর্টে তখন জায়গা পায়নি। তবে তাঁরা ভীষণ সতর্ক হয়েই জাহাজটার আপাদ মস্তক খুঁজছিলেন। জাহাজে কাউকেই খুঁজে পাওয়া যায়নি, এমনকি কিছুক্ষণ আগে ওই জাহাজে পা রাখা নাবিকদেরও না। এটা কিভাবে সম্ভব? আমি সত্যি অবাক হই। 1 ঘন্টার মধ্যে মাঝ সমুদ্রে মানুষগুলো যাবে কোথায়? সেটা জানা যায়নি, তবে একটা ঘরের মেঝেতে সামান্য কিছু জলীয় পদার্থ দেখেছিলেন প্রিন্স। তার রিপোর্টেও সেটা ছিল, কিন্তু তার পরের দল, যার নেতৃত্ব দিচ্ছিলেন আলেকজান্দ্রিয়ার ক্যাপ্টেন, সেটাও দেখতে পাইনি। তারপর এখন এই চিঠি অনুযায়ী কোনো নাবিকই ওই জাহাজটাকে চালিয়ে আনতে চায়নি। বাধ্য হয়ে অনেক কষ্টে জাহাজটাকে টো করে আনা হয় এই বন্দরে। কিন্তু এখানে কেন? আমি জিজ্ঞেস করতে বাধ্য হলাম। কেন নয় ওয়াটসন? একটা ক্লিষ্ট হাসি ফুটে উঠল হোমসের মুখে। নেভির অনেক গোপন কাজকর্ম হয় এখানে। একটা অভিশপ্ত জাহাজকে খুঁটিয়ে দেখার পক্ষে এটাই তো ঠিকঠাক জায়গা। কিছুক্ষণ চুপ করেছিলাম আমি। মেরি সেলেস্টেতে ঠিক কি হয়েছিল তাই নিয়ে একসময় তোলপাড় হয়ে গেছিল সর্বত্র। আমার মাথায় এতক্ষণে ঠিকঠাক চেহারা নিয়ে প্রশ্নটা জমাট বাঁধল। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু হোমস, তোমার কাছে প্রিন্স জর্জ এখন ঠিক কি চাইছেন? অনুসন্ধান। নিজের পা দুটো আগুনের দিকে লম্বা করে দিয়ে হোমস বলল, রাজাজ্ঞা এসেছে আমি যেন ওই জাহাজে অনুসন্ধান চালিয়ে বলি ওখানে ঠিক কি ঘটেছে বা ঠিক কি আছে ওখানে। কিন্তু এখন কেন? প্রশ্নটা আমার মুখ থেকে যেন ছিটকে বেরিয়ে এলো। জাহাজটা প্রায় 12 বছর ধরে এখানে থাকার পর ঠিক এখনই কেন তোমার খোঁজ পড়ল? আমার দিকে চাইল হোমস। ওর মুখে সেই ক্ষুধার্ত হাসিটা ফুটে উঠল, যেটা আমি ভীষণ ভালোভাবেই চিনি। সে উত্তর দিল, সে উত্তরটা এই চিঠিতে নেই ওয়াটসন, আর নেই বলেই সেটা জানা আমাদের পক্ষে অনেক সহজ। নিশ্চয়ই আবার কেউ হারিয়ে গেছে ওই জাহাজে ওয়াটসন। তিন দিন পর এক ভোরে খবর পৌঁছলো আমাদের কাছে। হোমসের আদেশ মাফিক সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছে। ঝটপট ব্রেকফাস্ট সেরে নিয়ে তৈরি হওয়ার ফাঁকে উত্তেজনার পাশাপাশি আমার মনে অন্য একটা ভাবনাও ঢেউ তুলছিল। হোমস কি নতুন মামলার ধকল সামলাতে পারবে? উত্তর নিয়ে ভাবার কোনো সুযোগই নেই আমার কাছে। হোমসের মুখ ভাবলেশীন হলেও তার চোখ জোড়া সেদিকে তাকিয়েই আমি বুঝতে পারছি একেবারে মনের মতো একটা চ্যালেঞ্জ পেয়েছে ও এবার। তার সামনে শরীর টরীরের মতো তুচ্ছ ব্যাপার নিয়ে ও এখন ভাবতে রাজি নয়। বন্দরের একটা নির্জন অথচ কড়া নজরদারিতে থাকা অংশে যেতে বলা হলো আমাদের। সেখানে গিয়ে পরিচয়পত্র দেখিয়ে ঘেরাটোপ পেছনে রেখে হাঁটতেই আষ্টে গন্ধ, তেলতেলে ফেনা টুকরো, জলের ছাট, এ সমস্ত ছাপিয়ে আমার কানে ধাক্কা মারল একটা মারাত্মক নৈ শব্দ। কোনো পায়ের শব্দ নেই সেখানে, নেই কোনো রকম হই হল্লা, এমনকি কোনো পাখির ডাকও নেই সেখানে। তারপরেই কুয়াশার মধ্যে ফুটে উঠল একটা ভাঙাচোরা চেহারার, সর্বাঙ্গে অযত্ন আর উপেক্ষা মেখে রাখা ব্রিগ্যান্টাইন। নামের ফলকটা কাত হয়ে ঝুলে বলার চেষ্টা করছে জাহাজটার নাম অ্যামাজন, কিন্তু আমি বুঝতে পারছি কিসের সামনে এসে দাঁড়িয়েছি আমরা। মেরি সেলেস্টে। আমি যখন প্রায় হাঁ করে জাহাজটা দেখছিলাম সেই সময় হোমস কিন্তু থেমেছিল না। সারিবদ্ধভাবে জাহাজটা ঘিরে দাঁড়ানো সৈন্যদের মধ্যে একজনকে খোঁজে নিয়ে সে এগিয়ে গিয়েছিল। সার্জেন্ট অ্যামব্রোজ। হোমসের ডাক শুনে তাকানো বিশালদেহী সৈন্যটার গোফের ফাঁকের হাসি দেখে বুঝলাম এই লোকটি হোমসের পূর্ব পরিচিত।
তোমাকে ক্যারিক থেকে এখানে ডেকে আনানোর জন্য দুঃখিত অ্যামব্রোজ, কিন্তু এই কাজের জন্য আমি আর কাউকে ঠিক। নো প্রবলেম মিস্টার হোমস। হোমস এবং আমার সঙ্গে করমর্দনের পর বলল অ্যামব্রোস, আমরা এখানে এসে পৌঁছানোর পর থেকে পুরো জায়গাটা ঘিরে রেখেছি যাতে কেউ জাহাজে উঠতে না পারে। ওই যে ঘরটা দেখছেন, দূরের একটা বন্ধ গুদামের দিকে আঙুল তুলে দেখায় সে, বলে ওখানেই আপনার অর্ডার মাফিক সব কিছু এসে গেছে। ওগুলোও আমাদের কড়া নজরদারিতে আছে। হোমস যে আশ্বস্ত সেটা ওর মুখ দেখেই বোঝা গেল, কিন্তু আমার মাথায় প্রশ্ন জাগলো, হোমস ঠিক কি ধরনের জিনিসপত্র চেয়ে পাঠিয়েছিল এই অভিযানের জন্য। হনহনিয়ে হোমস গুদামের উদ্দেশ্যে এগোলো। অ্যামব্রোসের সঙ্গে আমিও ওর পিছু নিলাম। ঘরটায় ঢুকে আমার মনে হলো বহু দিন আগে সেই মেডিকেল ক্লাসের দিনগুলোয় ফিরে গেছি, কারণ মাইক্রোস্কোপ, নানান ধরনের বিকার এবং বার্নারের পাশাপাশি টেবিলের ওপর রাখা ছিল 1 ডজন খাঁচা, যাদের প্রত্যেকটার ভেতরে ছিল একটা করে ইঁদুর। সুস্থ এবং জুলজুল করে এদিক ওদিক তাকানো ইঁদুরগুলোকে দেখেই আমি বুঝতে পারলাম হোমসের পরিকল্পনাটা ঠিক কি। কিন্তু ওই জাহাজে উঠে আমার মুখের আশঙ্কা ভাবটা বোধহয় স্পষ্টভাবেই ফুটে উঠেছিল। ঈষৎ ব্যঙ্গাত্মক ভাবে হোমসের কথা ভেসে এলো তখনই। আমি হঠকারী নই ওয়াটসন, ওই যে ওদিকে। হোমসের নির্দেশ মতো সেই দিকে তাকিয়ে দেখলাম দেওয়াল ঘেঁষে রাখা আছে কিছু অদ্ভুত দর্শন স্যুট। ডুবুরিরা অনেকটা এইরকম জিনিসই পরে বটে, কিন্তু এগুলোর কিছু বিশেষত্ব রয়েছে। এগুলো ডুবুরিদের ডাইভিং স্যুটের চেয়ে হালকা ডক্টর। অ্যামব্রোস মুখ খুলল। হালকা কিন্তু অনেক অনেক বেশি মজবুত। জলের তলায় কিছু মিলিটারি কার্যকলাপের জন্য এগুলো অত্যন্ত গোপনে ক্যারিকের বেসে বানানো হচ্ছে। তবে মিস্টার হোমস কিভাবে এদের খবর পেলেন তা তিনিই জানেন। হোমসের ঠোঁটের কোণে একটা তির্যক হাসি ফুটে ওঠে। অ্যামব্রোসের অনুক্ত প্রশ্নটার উত্তর না দিয়েই সে বলল, সেলেস্টের ইতিহাস বলতে যেটুকু সবাই জানে তার বাইরের কথাগুলো কি জানতে পারলে সার্জেন্ট? গরম চায়ের মগটায় চুমুক দিয়ে অ্যামব্রোস মাথা নাড়ায়, তারপর বলে, না, মাঝ সমুদ্র নাবিকদের হারিয়ে যাওয়া ছাড়াও এই জাহাজে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল মিস্টার হোমস। সেলেস্টে কাগজে কলমে নষ্ট হওয়ার আগেই সেগুলো নিয়ে অনেক কথা রটেছিল বাজারে। আমি জিজ্ঞেস করি, কি মানে কিরকম ঘটনা? 1873 জাহাজটার মালিকানা বদল হয়। তারপর থেকে এই জাহাজে যারাই ক্যাপ্টেন হয়েছে তাদেরই অপঘাতে মৃত্যু হয়েছে। এছাড়া নাবিকদের মধ্যে অসুখ বিসুখ, পাগল হয়ে যাওয়া, আত্মহত্যার প্রবণতা, এসবের নিদর্শনও কিছু কম নয়। নাবিকেরা নাকি ওই জাহাজে কিছু দেখেছে, কিন্তু ঠিক কি দেখেছে সেটা কেউই। কথাটা শেষ করল না অ্যামব্রোস। সার্জেন্ট, ইমিডিয়েটলি আলোর ব্যবস্থা করো। আমরা 10 মিনিটের মধ্যেই ওই জাহাজে চড়ছি। মেরি সেলেস্টে। গল্পে গুজবে প্রবাদে কিংবদন্তি হয়ে যাওয়া এই জাহাজে চড়ার সুযোগ পেলে কোনো দুঃসাহসী রক্ত টগবগিয়ে উঠলেও আমার মনে হচ্ছিল যেন একটা মস্ত ভাসমান কফিনে উঠছি আমরা। ডাইভিং স্যুটগুলো হালকা হলেও সেগুলো পরে নাড়াচাড়া করায় অভ্যস্ত হতে আমার বেশ খানিকটা সময় লাগলো। হোমস তো বলেই দিয়েছিল যে স্যুট পরে স্বচ্ছন্দে চলাফেরা, বিশেষত ওঠানামা করতে না পারলে ওই জাহাজে চড়াই যাবে না। তাই 10 মিনিটের বদলে ব্যাপারগুলোকে আয়ত্ত করতে আমাদের প্রায় ঘন্টাখানেক লাগলো। আমার কথাগুলো সবাইকে আবার বলে দিও অ্যামব্রোস। হোমসের চাপা গলাটা শুনে অন্য কেউ কিছু না বুঝলেও আমি অন্তত টের পাচ্ছিলাম কতখানি চাপে রয়েছে আমার বন্ধুটি। জাহাজে ওঠার পর আমরা কেউ কোথাও বেশিক্ষণ দাঁড়াবো না, কেউ অন্যের নজরের আড়ালে যাব না। একটা চক্কর লাগানো আর ওই খাঁচাগুলোকে জায়গা মতো রাখা, ব্যাস এটুকুই এবারের কাজ। গট ইট? জলের ধাক্কায় অল্প অল্প তুলতে থাকা জাহাজটায় স্রেফ কাঠের ঘষা খাওয়া
আর অন্য কিছু ক্যাচ কোচ ছাড়া অন্য কোনো শব্দ হচ্ছিল না। হ্যাচ সরিয়ে প্রথম ঘরটায় নামলাম আমরা। স্যুটের মধ্যে নিজের শ্বাস প্রশ্বাসের আওয়াজটা আরো জোরালো হয়ে উঠছিল, তবে তার চেয়েও বেশি আওয়াজ তুলছিল আমার হার্টবিট। আমাদের হাতের লণ্ঠনগুলো জ্বলে উঠল এবার। দিনের বেলাতেও অদ্ভুত একটা বাদামি আর কালো মেশানো যে অন্ধকার এতক্ষণ জাহাজের ভেতরটায় জমাট বেঁধেছিল, সেটা অনিচ্ছা সত্ত্বেও পিছু হটল। আগে 3 জন সৈন্য, তারপর হোমস, এবং তার পেছনে আমি আর অ্যাম্ব্রোস, এবং আমাদের পিছনে আরো 5 জন সৈন্য। মোট এই 11 জন এগিয়ে চললাম। আমাদের মধ্যে একমাত্র হোমসের 2 হাতে 2টো খাঁচা, বাকিরা 1 হাতে একটা করে খাঁচা ধরে থাকলেও 4 জনের হাতে রয়েছে লণ্ঠন, আর অন্যদের হাতে স্ট্যান্ডার্ড ইস্যু সাইড আর্থ। আমি নিজের বিশ্বস্ত রিভলভারটা অবশ্য সঙ্গে রেখেছি। অদ্ভুত ব্যাপার, জাহাজে ওঠা মাত্র ইঁদুরগুলোর ছোট ছুটে যেন থেমে গেল, একদম স্থির। ওরাও যেন কিছুর জন্য অপেক্ষা করছে। পুরো জাহাজটা আমরা ঘুরে এলাম যত দ্রুত সম্ভব। এক একটা করে জায়গা বেছে সেখানকার দেওয়াল, মেঝে, পোর্ট হোলের অবস্থা দেখে হোমস সেখানে একটা করে খাঁচা রাখতে রাখতে এগোচ্ছিল। অ্যাম্ব্রোস কিছু বলেনি, কিন্তু ওর দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারলাম প্রতিবার থামার সঙ্গে সঙ্গে ও একবার করে দেখে নিচ্ছে আমরা 11 জনই আছি কিনা। ঠিক কতক্ষণ সময় লেগেছিল জানি না, বোধহয় আধ ঘন্টা হবে, 1 ঘন্টা বা তার বেশিও হতে পারে। কিন্তু পুরো জাহাজ ঘুরে মোট 12টা ইঁদুরের খাঁচাকে জায়গা মতো বসিয়ে আমরা যখন জাহাজ থেকে বেরিয়ে আবারও শক্ত মাটিতে পা রাখলাম, তখন মনে হচ্ছিল যেন শরীরের সব শক্তি কেউ শুষে নিয়েছে। সিঁড়ি থেকে একটু দূরে সরে গিয়েই আমরা আগে স্যুটগুলো থেকে নিজেদের বের করে আনলাম। জাহাজের বাইরে দাঁড়িয়ে ঘোলাটে সূর্যের সেই আলো বেশ মিঠে লাগছিল। আমরা ঘন্টা 2 সময় দেব সেলেস্টেকে, ঈষৎ ব্যঙ্গ মেশানো গলায় বলল হোমস। ততক্ষণে নিশ্চয়ই বোঝা যাবে সে এখনো তার খেল দেখায় কিনা। গোদাম ঘরে ফিরে একটা চেয়ারে আরাম করে বসার পরেই হোমস অ্যাম্ব্রোসকে জিজ্ঞেস করল, এই জাহাজে শেষ কি হয়েছিল অ্যাম্ব্রোস? প্রায় 12 বছর জাহাজটাকে খুঁটিয়ে দেখেও তাতে তেমন কিছু পাওয়া যায়নি মিস্টার হোমস। মাঝে মাঝে জাহাজটায় নাকি লালচে আভা দেখা যেত, কিন্তু সশস্ত্র রক্ষীরা সর্বত্র খুঁজেও কোনো প্রাণীর অস্তিত্ব খুঁজে পায়নি। গম্ভীর মুখে জানালো অ্যাম্ব্রোস। কথাটা এতই অবিশ্বাস্য যে আমার চোখ কপালে উঠল। নিজের অভিজ্ঞতা থেকেই জানি ইঁদুর নেই এমন জাহাজ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। না ডক্টর, অ্যাম্ব্রোসের স্পষ্ট কথা। আই এম সরি, বাট ওই জাহাজে ইঁদুরও ছিল না। তারপর গুদামের একটা ধুলো ময়লা থেকে জানলার কাঁচের মধ্যে দিয়ে সেলেস্টের দিকে এক দৃষ্টে তাকিয়ে জিজ্ঞেস করল হোমস। তারপর 7 দিন আগে একটা পর্যবেক্ষক দল রুটিন মাফিক জাহাজটা দেখে ফিরে আসার পর দেখা যায় যে একজন হারিয়ে গেছে। তৎক্ষণাৎ আরেকটা দলকে ওখানে পাঠানো হয়, কিন্তু তারা সেই লোকটিকে খুঁজেই পায়নি। পরদিন আরও বড় একটা দল পাঠানো হয়, তারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং তাদের উপর স্পষ্ট আদেশ ছিল কোনো রকম অস্বাভাবিক কিছু দেখলে বা শুনলেই যেন হুইসেল বাজিয়ে বাকিদের দৃষ্টি আকর্ষণ করে। অ্যাম্ব্রোস চুপ করে যায়। ঘরের মধ্যে নৈশব্দ প্রায় অসহনীয় হয়ে ওঠে। তাই আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা কি কি হয়েছিল তাদের? 8 জন ফিরে আসেনি ডক্টর। যারা ফিরে এসেছিল তারা কি হয়েছিল সেই নিয়ে কিচ্ছু বলতে পারেনি, তবে তারা মারাত্মক ভয় পেয়েছিল। কসাইখানায় ঢোকা ছাগল বা ভেড়ার মতোই কাঁপছিল পোড় খাওয়া এই সৈন্যরা। আমি কি বলবো তা বুঝতে পারছিলাম না। এই কথা ঠিক যে জাহাজটার মধ্যে দিয়ে হেঁটে চলে বেড়াবার সময় আমার সৈনিক সত্তা প্রায় চিৎকার করে বলছিল আমাদের কেউ লক্ষ্য করছে। এও ঠিক যে আমার দারুণ ভয় করছিল।
কিন্তু কিছুই তো দেখতে পাইনি আমরা। আর 2 ঘন্টা ওয়াটসন, তারপরেই আমরা কিছু প্রশ্নের উত্তর পাবো বলেই আমার বিশ্বাস। প্রাক্তন সৈনিক, ডাক্তার এবং হোমসের সঙ্গী হিসেবে অপেক্ষা করাটা আমার কাছে নতুন কিছু নয়, কিন্তু পরের 2 ঘন্টা আমার কাছেও বেশ অসহনীয় ছিল। শুধু আমিই নই, শিকারের অপেক্ষায় ফাঁদ পেতে অপেক্ষা করার বিস্তর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও হোমসও যে ভেতরে ভেতরে কতটা উত্তেজিত সেটা আমি বুঝতে পারছিলাম ওর ক্রমাগত ধূমপানের বহর দেখে। পাইপের ধোঁয়ায় ও প্রায় অদৃশ্য হয়ে রয়েছে। অবশেষে সার্জেন্ট অ্যামব্রোস দরজা খুলে মুখ বাড়ায়। তার হাতে ধরা ঘড়িটা দেখে বুঝলাম সময় হয়ে এসেছে। হোমস আগেই বলে রেখেছিল এবার কিভাবে জাহাজে চড়া হবে। ওর নির্দেশ মাফিক 6 জন সৈন্যকে নিয়ে অ্যামব্রোস আমাদের সঙ্গী হলো। আবারও সেই স্যুট পরে সিঁড়ি বেয়ে ওঠার সময় মনে হচ্ছিল বেলা শেষের মলিন আলো মুছে গিয়ে এগিয়ে আসা কুয়াশা যেন বেছে বেছে এই জাহাজটার চারপাশেই জমাট বেঁধেছে। হ্যাচ সরিয়ে নিচে নামলাম আমরা। লণ্ঠনের আলো দেখিয়ে দিল ওই ঘরে রাখা খাঁচাটা এখন ফাঁকা। একটাও কথা না বলে হোমস দ্রুত এগিয়ে চলল জাহাজের মধ্যে দিয়ে। আমরাও দেখতে দেখতে এগোলাম। সব কটা খাঁচা এখন ফাঁকা। সেলেস্টে প্রমাণ করে দিয়েছে সে বেঁচে আছে। স্যুটের মধ্যে দিয়ে হাত নেড়ে ইশারা করল হোমস। আমরা সাবধানে সমস্ত দিকে নজর রেখে পিছিয়ে এলাম আস্তে আস্তে। এবার 2 শূন্য খাঁচা আমাদের সঙ্গে ফিরল। হোমস একটা ছুরি দিয়ে খাঁচার নিচে কাঠের মেঝে থেকেও কিছুটা অংশ চেঁচে নিয়ে একটা বাক্সে বন্দি করেছিল। ওটাও ফিরল আমাদের সঙ্গে। জাহাজ থেকে বেরিয়ে একটাও কথা না বলে হোমস সোজা গুদামে চলে এলো। আমরাও চুপচাপ ওর পিছু নিলাম। ম্যাগনিফাইং লেন্স দিয়ে খাঁচা দুটোকে প্রথমে খুঁটিয়ে দেখল হোমস। ওর নির্দেশ মতো দেখে আমিও বুঝতে পারলাম খাঁচার শিকের গায়ে লেগে আছে খুব সূক্ষ্ম কিছু দাগ। সেগুলোর রং ঠিক কি তা বোঝা মুশকিল, তবে মনে হয় দাগগুলো হয়েছে শিকের লোহার সঙ্গে কোনো জিনিসের ঘষা লেগে। অসম্ভব গম্ভীর মুখে হোমস মাইক্রোস্কোপের নিচে রাখল মেঝে থেকে চেঁচে আনা সেই কাঠের টুকরোটা। ও যতক্ষণ টুকরোটাকে দেখল ততক্ষণ আমি আর অ্যামব্রোস প্রায় দম বন্ধ করে অপেক্ষা করলাম। অবশেষে মুখ তুলল হোমস। আমায় বলল, দেখো ওয়াটসন। কি দেখব হোমস? আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম। না মানে আমরা ঠিক কি খুঁজছি এই টুকরোতে? সেটা তুমি নিজের চোখেই দেখে নাও। আমার কাছে সরে এলো হোমস। আমিও নির্দেশ মতো মাইক্রোস্কোপে চোখ লাগালাম, কিন্তু প্রথমে কিছুই বুঝতে পারিনি। কিন্তু তারপরেই ব্যাপারটা আমার চোখ হয়ে একেবারে মাথায় গেঁথে গেল। কাঠের টুকরোটায় অসংখ্য ছিদ্র হয়ে গেছে। না, কাঠের গায়ে যে স্বাভাবিক দাগ বা সূক্ষ্মাতি সূক্ষ্ম ফাটল দেখা যায় তাদের থেকে এই ছিদ্রগুলো একেবারে আলাদা। এক নজরে যেন মনে হয় সূচ কিংবা সিরিঞ্জের মতো কিছু দিয়ে হয়েছে এই গর্তগুলো। গর্ত কথাটা যে আমি না ভেবে বরং বেশ জোরেই বললাম সেটা নিজেও বুঝতে পারিনি। কিন্তু অ্যামব্রোসের প্রশ্নটা শুনে বুঝলাম সেটা সবাই শুনতে পেয়েছে। অ্যামব্রোস বললেন, কোন গর্ত? খুব সূক্ষ্ম সুতোর মতো কিছু জিনিস জাহাজের মেঝে হয়তোবা ছাদ আর দেওয়াল ফুটো করে এসে ইঁদুরগুলোকে আক্রমণ করেছিল। হোমসের কথা শুনে আমরা দুজনেই ওর দিকে তাকালাম। তোমার কি মনে হয় ওয়াটসন, লতানে গাছের আকর্ষের চেয়েও অনেক অনেক সরু এই জিনিসগুলো কোন প্রাণী বা উদ্ভিদের হয়ে থাকতে পারে? একটা নয় হোমস,
এতক্ষণ যে জিনিসটা আমার মাথায় খোঁচা দিচ্ছিল, এবার সেটা আমি ধরতে পারলাম। বললাম, এত সূক্ষ্ম সুতোর মতো অঙ্গ প্রত্যঙ্গ যার, তার সঙ্গে খাঁচার শিকের ঘষা লাগার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু ঘষটানি লেগেছে, আর তার ফলেই লোহার শিকগুলোতে কিছু একটা লেগেছে, যেটা অনেকটা অ্যাসিডের মতো। না হলে লোহার গায়ে দাগগুলো হতো না। আমার মনে হয় হোমস, এখানে অন্তত 2 ধরনের প্রাণী বা 2 ধরনের উদ্ভিদের উপস্থিতি আমি টের পাচ্ছি। সাবাস ওয়াটসন। হোমসের মুখে ফুটে ওঠা হালকা হাসিটা যে আন্তরিক, সেটা বুঝে ওই পরিবেশেও আমার একটু স্বস্তি লাগলো। ঠিক তখনই বলে চিৎকার করে একটি সৈন্য গুদামের দরজাটা খুলে ভেতরে ছুটে এলো প্রায়। আমরা দুজনেই দেখলাম সৈন্যটির কথা শুনতে গিয়ে অ্যামব্রোসের মুখের ভাব ও রং দ্রুত বদলাচ্ছে। কথা শোনা হলেই সে আমাদের দিকে এগিয়ে এলো। মিস্টার হোমস। সার্জেন্ট অ্যামব্রোসের মুখের রাগ আর ভয়ে একটা অদ্ভুত টানাপোড়েন চলছে। কর্পোরাল স্কটকে পাওয়া যাচ্ছে না। নিজের অজান্তেই হোমসের দিকে তাকালাম আমি। হোমসের মুখে এখন কিছুটা হতাশা, খানিকটা বিস্ময়, আর বেশ কিছুটা রাগ, এবং তার সাথে খানিকটা ভয়। ওয়াটসন, কুইক! হোমস প্রায় ছুটে গেল সেলেস্টের দিকে। স্যুট পরে তৈরি হও, এক্ষুনি আমাদের জাহাজের ভেতর ঢুকতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হওয়ার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও মিনিট 5 লেগেই গেল। অ্যামব্রোসের মুখ চোখ দেখে বুঝতে পারলাম ও প্রায় ফেটে পড়ার অবস্থায় পৌঁছে গেছে। তার মধ্যেও ভীষণ ঠান্ডা গলায় সে বলল কি ঘটেছে। কিছুক্ষণ আগে কর্পোরাল স্কট ম্যাথু বলে একজন সৈন্যকে বলে জাহাজে কেউ একজন উঠেছে। এটা শুনে আমি অবাক হয়ে জানতে চাইলাম, কিন্তু শার্লক, এটা কিভাবে সম্ভব? একমাত্র সাঁতার কেটে কেউ জাহাজে উঠলে আলাদা কথা, নইলে তো। ইয়েস, ম্যাথুও সেটাই জানতে চায়। তার উত্তরে স্কট জানায় লণ্ঠনের আলোর মতো একটা সবজেটে আভাও দেখেছে জাহাজের একটা জানলার মধ্যে দিয়ে, তাইও একবার দেখে আসতে চায়। হোমস ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছিল। সে অ্যামব্রোসের কথা শুনে জিজ্ঞেস করল, তারপর? তারপর প্রায় 5 মিনিট কেটে গেলেও স্কট না ফেরায় ম্যাথু আমাকে জানায়, আর আমি জানাই আপনাদের। কিন্তু এখন? হোমস কোনো উত্তর না দিয়ে জাহাজে উঠে পড়ল। এরপর আমি, অ্যামব্রোস আর একজন সৈন্য ওর সঙ্গী হলাম। মাথা না ঘুরিয়েও শুনতে পেলাম অ্যামব্রোস চিৎকার করে ম্যাথুকে বলছে, আজ দিয়ে নজর রাখবে, কিন্তু নিচে নামবে না। আমরা আবারও জাহাজে উঠলাম। মন বলছিল কর্পোরাল স্কটকে জীবিত অবস্থায় ফিরে পাওয়ার সম্ভাবনা কমে আসছে প্রতি সেকেন্ডে। পরের ঘরে পৌঁছেই আমরা দেখতে পেলাম এক বিভৎস দৃশ্য। দমরানো মোচড়ানো অবস্থায় পড়ে আছে একটা ডাইনিং স্যুট, যেমনটা পড়ে আছি আমরা, কিন্তু স্যুটটা ফাঁকা। অবশ্য পুরোপুরি ফাঁকা নয়, তার ভেতর তখনও লেগে আছে কিছু একটা জলীয় পদার্থ। সহজাত কৌতূহল বশত অ্যামব্রোস হাতটা বাড়ালেও আমি আর হোমস চেঁচিয়ে ওকে থামালাম। থেমে গেলেও অ্যামব্রোসের শরীরটা যে সরু হয়ে আসছে সেটা আমরা দুজনেই বুঝতে পারছিলাম। হঠকারিতা নয় অ্যামব্রোস। হোমসের কথায় স্যুটের ওপর বসানো রাবারের লাইনিং দেওয়া কাঁচের হেলমেটের মধ্যে দিয়ে ক্ষীণভাবে হলেও আমরা শুনতে পেলাম, তুমি এই সৈন্যটির সঙ্গে এখানে দাঁড়াও, আমি আর ওয়াটসন একবার ভেতরের ঘরগুলো দেখে আসি। লণ্ঠন হাতে হোমস জাহাজের ভেতর দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। ও আমার দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম আমায় ঠিক কি করতে হবে। রিভলভারটা হাতে তুলে নিলাম আমি। লণ্ঠনের আলোয় অন্ধকারটা সাময়িকভাবে পিছু হটলেও মনে হচ্ছে যেন একটা হিংস্র প্রাণী সে অন্ধকারের আড়ালে গুঁড়ি মেরে আমাদের দেখছে। অনুভূতিটা এতটাই অস্বস্তিকর
যে আমি লণ্ঠনটা পেছনে তুলিয়ে একবার দেখে নিলাম। আবারও সামনের দিকে, অর্থাৎ হোমস যেদিকে এগোচ্ছিল সেদিকে ঘোরানো মাত্রই জিনিসগুলো দেখতে পেলাম। মেঝে, দেওয়াল, ছাদ সব জায়গা থেকে একটা আশ্চর্য রকম স্পষ্ট কুয়াশার মতো করে নেমে আসছে সরু সরু সুর। ইতিমধ্যেই সেগুলো হোমসের স্যুটের সারা গায়ে হিল হিলে সাপের মতো খেলে বেড়াচ্ছে। হোমস, হোমস! দারুণ ভয়ে গলা বুঝে এলেও আমার মুখ থেকে আওয়াজটা বেরিয়ে এসেছিল। সেটা হোমস শুনতে পেয়েছিল কিনা জানি না, তবে কিছু একটা অনুভব করে আমার দিকে ঘুরে তাকায়। কাঁচের ওপাশে ওর বিস্ফারিত চোখ দেখে মনে হলো নিজের অবস্থাটাও বুঝতে পেরেছে। শুধু শুধু নিজের, নাকি নাকি আমি হঠাৎ টের পেলাম আমার একটা পায়ে কোনো সার পাচ্ছি না। এও বুঝতে পারলাম আমার শরীরটা নিচ থেকে একটু একটু করে অসাড় হয়ে আসছে। এক ছটকায় আমাকে টেনে দরজার দিকে নিয়ে গেল হোমস, কিন্তু পাশের ঘরটায় ঢুকতে গিয়ে দেখলাম সরু সরু সুতোর মতো আকর্ষগুলো পিছিয়ে যাচ্ছে, আর তাদের জায়গায় নেমে আসছে অপেক্ষাকৃত মোটা সাপের মতো এদিকে ওদিকে বেঁকে ওঠা বেশ কিছু সুর। চরম বিপদের মধ্যেও আমার মাথা এটা বুঝিয়ে দিল পাল্টা আক্রমণ না করলে আমরা কিছুতেই বেরোতে পারবো না এখান থেকে। হোমস চিৎকার করে বলে উঠল, সার্জেন্ট অ্যামব্রোস! অ্যামব্রোসের দিক থেকে কোনো সারা শব্দ পেলাম না। ওয়াটসন! হোমসের ঠিকরে আসা চোখ দুটো দেখে বুঝতে পারলাম ওর স্নায়ুর ওপর মারাত্মক চাপ পড়েছে এই ঘটনায়, কিন্তু ওর গলার স্বর একদম স্থির। তুমি দৌড়াতে পারবে? আমি ঠিক আছে হোমস, বুঝতে পারছিলাম। বাঁদিকের হাঁটুর নিচের অংশটায় আমার অনুভূতিরা অজস্র পিন ফোটানোর মতো যন্ত্রণা তুলে আবারও ফিরে আসছে। কিন্তু কিন্তু আমাদের সামনে পিছনে দুদিকেই যে বিপদ, আমরা কোথায় যাব এখন? তোমার লণ্ঠনে তো তেল আছে ওয়াটসন, পাথুরে গলায় বলে হোমস। আর হাতের নিশানাও আছে একদম পাক্কা। একটা চেষ্টা করতে ক্ষতি কি? আমাদের আক্রমণকারী যে দক্ষ শিকারীর মতো দরজার ওপরের অন্ধকার অংশটায় আমাদের জন্য অপেক্ষা করতে পারে, এমনটা আন্দাজ করে হোমস একটা লণ্ঠন সেদিকে ছুঁড়ে দিল। লণ্ঠনের তেল ঠাসা অংশটা লক্ষ্য করে তৎক্ষণাৎ গুলি চালালাম আমি। আগুনের লেলিহান শিখা অবিশ্বাস্য দ্রুত বেগে ছড়িয়ে পড়ল দরজার উপরে, আর তারপর সেখান থেকে ঘরের অন্যান্য দিকে। জাহাজটা একেবারে খটখটে শুকনো ছিল ওয়াটসন। হোমসের চিৎকার শুনতে পেলাম আমি। সব রিপোর্ট বলছে যে পর্যবেক্ষক দল ঘরগুলোয় গিয়ে একেবারে খটখটে শুকনো অবস্থায় পেয়েছে, বিশেষ করে কেউ গায়েব হওয়ার পরেই। এবার বুঝতে পারছো তো কেন জাহাজটা খটখটে শুকনো থাকতো? দাও দাও আগুনের আলোয় আমি দেখতে পাচ্ছিলাম দেওয়াল, ছাদ, মেঝে থেকে পিছিয়ে যাচ্ছে সেই সরু মোটা অজস্র সুরগুলো। তাদের গায়ের অজস্র সরু সরু শোষকই বুঝিয়ে দিচ্ছিল শিকারের প্রাণ রসের বিন্দু মাত্র তারা ছেড়ে দিতে রাজি নয়। কিন্তু তার ফলেই এই অংশগুলো এখন দেশলাই কাঠির মতোই দাহ্য হয়ে রয়েছে। দৌড়াও ওয়াটসন, দৌড়াও! আমার হাত ধরে টান মারল হোমস। ওই অবস্থাতেও বেশ বুঝতে পারছিলাম ভেঙে পড়তে থাকা জ্বলন্ত কাঠের টুকরো এড়িয়ে কয়েকটা সুর তখনও আমাদের দিকে ধেয়ে আসছে। সেগুলোর উৎস আন্দাজ করে গুলি চালাতে চালাতে আমরা হ্যাচের দিকে দৌড়তে শুরু করলাম। স্কটের খালি সুচটা ছাড়াও ওই ঘরের কোণে পড়ে রয়েছে আরও দুটো শরীর। দেওয়ালের গায়ে প্রায় লিপ্টে থাকা অ্যামব্রোসের সঙ্গী সৈন্যটির বাঁকা চোরা দেহ দেখে বুঝতে পারলাম স্যুটের ভেতরে তার লড়াই থেমে গিয়েছে, কিন্তু অ্যামব্রোস তখনও লড়ছে। স্যুটের মধ্যে সরু সুতোর মতো আকর্ষ ঢুকিয়ে ওকে কবজা করতে না পেরে সেলেস্টের বর্তমান বাসিন্দারা চরম অস্ত্র প্রয়োগ করছে। প্রায় উড়ুর মাপের মোটা সুর দিয়ে জড়িয়ে তারা অ্যামব্রোসের শরীরটাকে পিষ্ট করার চেষ্টা করছে ওই স্যুটের ওপর দিয়ে। তাতে অ্যামব্রোস নাড়াচাড়া করতে পারছে না, বরং একটু একটু করে নিঃশব্দে গুঁড়িয়ে যাচ্ছে স্যুটের মধ্যেই। শুধু আমি আর হোমস এই বিচিত্র দানবিক প্রাণীর সঙ্গে কিভাবে লড়ব? তাহলে কি সার্জেন্ট অ্যামব্রোসকে বাঁচানো যাবে না? ম্যাথিউ! হ্যাচের নিচে দাঁড়িয়ে চিৎকার করে উঠল হোমস। সার্জেন্ট অ্যামব্রোসকে এক্ষুনি ছাড়াতে হবে! তোমরা নামো!
হ্যাচ দিয়ে নিচে তাকিয়ে অবস্থাটা দেখেই ম্যাথু বিচক্ষণতার পরিচয় দিল। কিছুটা নেমে ও আমার আর হোমসের দিকে কয়েকটা গোল বল বাড়িয়ে দিয়ে বলল, আপনি আর ডক্টর স্ট্রে বলের ওপরে পিনগুলোকে খুলে নিজেদের আন্দাজ মতো নিরাপদ দূরত্বে নিয়ে গিয়ে শত্রুকে লক্ষ্য করে এগুলোকে ছুঁড়ে দেবেন। অ্যাম্ব্রোসের ওপর আক্রমণটা কোথা থেকে আসছে সেটা মোটামুটি চিহ্নিত করে আমি একটা বল থেকে পিন খুলে সেদিকে ছুঁড়ে মারলাম। বিরাট এক বিস্ফোরণে জাহাজ টলে উঠল। অ্যাম্ব্রোসের শরীর থেকে সুরগুলো পিছিয়ে গেল। হোমস এটারই অপেক্ষায় ছিল। সুরগুলো পিছিয়ে কোন দিকে যাচ্ছে সেটা দেখে নিয়ে এবারও সেই দিকে নিজের হাতের একটা বল ছুঁড়ে মারল, তারপর আরেকটা, আর তারপর আরো একটা। আগুন, শব্দ আর ধোঁয়ায় একটা চক্র তৈরি হলো আমাদের চারপাশে। অ্যাম্ব্রোসের জড়বৎ শরীরের ভার নিজেদের মধ্যে ভাগাভাগি করে অতি কষ্টে যত দ্রুত সম্ভব আমরা হ্যাচ দিয়ে ওপরে উঠে এলাম। ওপরে উঠেই বুঝতে পারলাম সন্ধ্যার তরল অন্ধকার আর কুয়াশার পাশাপাশি জাহাজটার ভেতরে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা আগুনের আলোয় লালচে হলুদ হয়ে উঠেছে ম্যালেইক বন্দরের ওই অংশটা। আগুনে জ্বলছে মেরি সেলেস্টে। নিরাপত্তা বেষ্টন ভেঙে বন্দরের অন্যান্য দিক থেকে লোকজন ছুটে আসছে জাহাজের দিকে। রক্ষীরা বন্দুক তুলে সার্জেন্টের আদেশের অপেক্ষায় রয়েছে, যাতে দরকার হলেই গুলি চালিয়েও এই শুভানুধ্যায়ী মাঝি মোল্লাদের পেছনে হাঁটানো যায়। অ্যাম্ব্রোসের মুখে ব্র্যান্ডির ফ্লাস্কটা গুঁজে দিয়েও আমি বুঝতে পারলাম ও ঠিক তখনই কথা বলার অবস্থায় ফিরে আসবে না। ঠিক সেই সময় হোমস হাত তুলে সবাইকে থামিয়ে দিল। তখন ওর পেছনে ছিল ডাইভিং স্যুটটা, শুধু হেলমেটটা সে খুলে ফেলেছিল। বন্ধুগণ, হাত নেড়ে আমায় চিনিয়ে দিল হোমস। এটা কোয়ারেন্টাইন করা জাহাজ দক্ষিণ আমেরিকা থেকে ভয়াবহ এক সংক্রামক রোগের জীবাণু বয়ে এনেছিল। আমি আর ডক্টর ওয়াটসন আমরা এই জাহাজে গিয়ে দেখেছি যে এখানে এখনো জীবাণু আছে পুরো মাত্রায়, তাই আগুন লাগিয়ে জাহাজটাকে ধ্বংস করে দেওয়া ছাড়া আমাদের হাতে আর অন্য কোনো রাস্তা ছিল না। এতে বন্দরের কোনো ক্ষতি হবে না, তাছাড়া যদি আপনাদের কারো ব্যবসায় কোনো ক্ষতি হয় সরকার সেটা মিটিয়ে দেবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আমিও হেলমেট খুলে হাত নাড়ালাম। জমায়েতের মধ্যে রীতিমতো হাততালি শোনা গেল। এবার লোকজন একটু একটু করে চলেও যেতে শুরু করল। আমি সার্জেন্ট অ্যাম্ব্রোসকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলাম। হ্যাঁ, দুই দিন পর ট্রেনের কামরায় বসে পুরো ঘটনাটার কেস নোটস গোছাচ্ছিলাম আমি। উল্টো দিকে বসে পাইপটা মুখে দিয়ে হোমস বলল, এই কেস নিয়ে তুমি কোথাও লিখতে পারবে না ওয়াটসন। আমি বুঝলাম এটিও রাজআজ্ঞা। দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলাম, হ্যাঁ জানি শার্লক, কিন্তু সেলেস্টের শেষ অবধি ঠিক কি হলো? প্রায় 25 বছর আগের কথা। অ্যাজোরেস পেরিয়ে হঠাৎ কুয়াশায় দিগ্ভ্রান্ত হয় মেরি সেলেস্টে। সেই সময় ওই এলাকার সমুদ্রের জলে একটা উল্কাখণ্ড এসে পড়েছিল। কুয়াশা আর জাহাজের ক্রোনোমিটার খারাপ হওয়ার জন্য সম্ভবত সেটাই দায়ী ছিল। কিন্তু এসব কথা তো কোথাও লেখা হয়নি। হ্যাঁ, অনেক কিছুই লেখা হয়নি ওয়াটসন। হোমসের তিক্ত হাসিটা ঠোঁটেই থেকে গেল, চোখে আর পৌঁছল না। সে বলল, সেই ফাঁকগুলোই গল্প দিয়ে ভরাট করে দেওয়া হয়েছিল আদালত আর খবরের কাগজে। তারপর জাহাজটা কোথাও থেমেছিল, ওখানে কোনো দ্বীপ নেই, তাই মনে হয় উল্কার টুকরোটা থেকে জলের উপর ধোঁয়া বেরিয়ে আসছে দেখে সেলেস্টে সেদিকেই এগিয়েছিল। আর তারপরেই দুটি অদ্ভুত প্রাণী বা উদ্ভিদ এই জাহাজের বাসিন্দা হয়ে যায়। দুটি নাকি তারও বেশি? একটি প্রজাতির সূক্ষ্ম সুতোর মতো আকর্ষ ছড়িয়ে শিকারকে অসাড় করে দিত। নিজের জন্য কিছুটা খাবারও সে নিয়ে নিত তখনই।
দ্বিতীয় প্রজাতিটি ছিল অপেক্ষাকৃত বড় এবং আগ্রাসী। সুরের মাধ্যমে শিকারকে পেঁচিয়ে ধরে তাকে একেবারে গলিয়ে ফেলা আর সেই অবস্থায় শুষে নেওয়া ছিল তার বৈশিষ্ট্য। তারপরেও যে জলীয় অংশটা পড়ে থাকত সেটা হয়তো প্রথম প্রজাতিটির খাবার হতো। কিন্তু ওই আলোগুলো, ওদের উৎস কি? আমার মুখ থেকে প্রশ্নের পর প্রশ্ন বেরিয়ে আসতে লাগলো। আর তাছাড়াও ঘটনাগুলো এতদিন পর পর কেন ঘটছে? নিশ্চিতভাবে বলা কঠিন ওয়াটসন, তবে আলোটা অনেক প্রাণীর মতো ওদের বায়োলুমিনেন্স হতে পারে, আবার শিকার ধরার কোনো কৌশলও হতে পারে। ইনফ্যাক্ট সময়ের ব্যবধানের ব্যাপারেও আমি শুধু আমার আন্দাজটুকু বলতে পারি। আমার মনে হয় এখানকার পরিবেশের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেনি বলে ওরা শীতঘুমের মতো অসাড় এবং প্রায় নিষ্প্রাণ হয়ে থাকে অনেক দিন ধরে। কিন্তু এখন কি ওই প্রাণীরা, মানে ওদের কি আমরা শেষ করতে পেরেছি? সেলেস্টে তো ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেই। জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল হোমস। ভাঙাচোরা জাহাজটাকে মাঝ সমুদ্রে ডুবিয়ে দেওয়ার জন্য অন্য কয়েকটা ব্রিগ দিয়ে টো করে নিয়ে যাওয়া হয়েছে, এই অবধি আমি দেখেছি। কিন্তু হোমসের গলার অসন্তুষ্ট ভাবটা আমার কানে এড়ায়নি। সামনে যুদ্ধ ওয়াটসন। অত্যন্ত নিচু স্বরে সে বলল, আজ না হলেও কাল গোটা পৃথিবী জুড়ে যুদ্ধে জড়িয়ে পড়বে গ্রেট ব্রিটেন। কামান, বন্দুক, জাহাজের পাশাপাশি শত্রুপক্ষের উপর গোপন হামলা চালানোর মতো কোনো অস্ত্রের সন্ধান তো চলছেই সর্বত্র। তাই আগামী দিনে যদি শুধু জাহাজ নয়, আস্ত গ্রাম বা শহরও জনপ্রাণী শূন্য হয়ে যায়, আমি অন্তত অবাক হব না। জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম আমিও। মনে হলো জাহাজটা থেকে এত দূরে এসেও আমি বাকি জীবনটায় থেকে যাব ওখানেই, যেখানে আমার চারপাশের অন্ধকার হঠাৎ একদিন সজীব হয়ে ছুটে আসবে আমার দিকে। হারিয়ে যাব আমিও সেদিন। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই জানান কমেন্টে। ভালো লাগলে গল্পটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই আমাদের আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। আজকের পর্বপাঠ ও ওয়াটসনের চরিত্রে ছিল কুন্তল, শার্লক, শঙ্খ, অ্যামব্রোস, শুভঙ্কর, অন্যান্য চরিত্রে অর্পণ। গল্পের সূত্রধর আমি তানিশা, সাউন্ড ডিজাইন সুশ্রিক, পরিকল্পনা কৌশিক রায়, কভার ডিজাইনে রৌনক, গ্রাফিক্স ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আর শুনতে থাকুন আমাদের চ্যানেল কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ।